তুমি কি মেডিকেলে চান্স পাইতে চাও? তোমার কি ঢাকা মেডিকেলে পড়ার ইচ্ছা? তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবা। তোমাকে প্রিপারেশন ট্যাকটিক্স রিলেটেড অনেক ভিডিও অনেকজন দিছে বা দিবে, বাট এখন পর্যন্ত কেউ কি তোমাকে বলছে যে কিভাবে একটা ব্রেনকে ট্রেন করে ডিএমসি লেভেলে নিয়ে যাওয়া যায়? অর্থাৎ তোমার ব্রেন কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় এবং চেঞ্জ করা যায়, কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টের ব্রেন কিভাবে তৈরি হয়, কিভাবে পড়বা, কি কি টেকনিক্স ইউজ করবা, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করব। আমি শুধু এটাই বলবো, এই ভিডিওটা দেখার আগের তুমি এবং পরের তুমি টোটালি ডিফারেন্ট হবে। সো চলো শুরু করা যাক। সো আজকের ভিডিওর টপিক হলো যে আমরা কিভাবে একটা হাউ টু ক্রিয়েট এ ডিএমসি লেভেল ব্রেন। ঠিক আছে, ডিএমসি বলা এই কারণে যাতে তুমি রিলেট করতে পারো যে কোনো মেডিকেলি প্রায় সেম, প্রত্যেক মেডিকেলি তার দিক থেকে সেরা। এখন আসো, প্রথম একটা জিনিস বুঝতে হবে, ইটস ফার মোর টাফ দেন ইউ থিঙ্ক। অর্থাৎ মেডিকেল প্রিপারেশন নিয়ে যখনই আমরা কথাবার্তা বলি, এটাকে মেজরিটি মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা ঢাবি জাবি চবি এগুলোর সাথে মিলায়। বাট মনে রাখতে হবে, মেডিকেল প্রিপারেশনের সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা জড়িত সেটা হলো ইমোশন। এই জিনিসটা অন্য কোনো ভর্তি পরীক্ষার সাথে জড়িত না। অর্থাৎ সাদা অ্যাপ্রনের একটা ইমোশন আছে। একজন ডাক্তারের মহান আল্লাহ তাআলার পরে যদি মানুষ কাউকে অন্ধভাবে তার কথা শুনে, সেটা হলো একজন ডাক্তার। একজন ডাক্তার যদি তোমাকে বলে যে ভাই কাটে ফেলাবো, এটা কাটেন, কাটবা, যা খাইতে দেবে তুমি কিন্তু খাবা, তুমি কোনো কোশ্চেন করো না। এবং একজন ডাক্তার গোটা পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স মেশিনকে ফিক্স করে, বুঝো। সো ইটস এ ফার মোর ইমোশনাল প্রিপারেশন। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা একটা পুরো ডাইনেস্টি ক্রিয়েট করে। কেউ মেডিকেলে চান্স পেলে সে এই পয়েন্টটাই মনে রাখবে যে মেডিকেল, ইউ আর চুজিং এ জব। অর্থাৎ যে মেডিকেলে চান্স পাইছে সে কে? সে একজন ডাক্তার। হ্যাঁ, তুমি বুয়েট থেকে বের হয়ে তুমি ইঞ্জিনিয়ার, বাট দের ইজ নো জব। বাট মেডিকেল থেকে বের হয়ে তুমি বাই ডিফল্টই একজন ডাক্তার। ঠিক আছে, বাংলা কথা বলি। অর্থাৎ অন্যান্য সকল জায়গায় ভর্তি পরীক্ষায় তুমি একটা ইউনিভার্সিটি চুজ করো, বাট একমাত্র মেডিকেলে তুমি একটা চাকরি চুজ করতেছো। হ্যাঁ, ডাক্তার থেকে তুমি সকল জায়গায় মুভ করতে পারবা, বাট 90% মানুষ কি ডাক্তারই থাকে। সো দের ইজ এ ডিফারেন্স, যে মেডিকেল ভর্তি পরীক্ষা বেসিক্যালি একটা চাকরির পরীক্ষা, ওয়ান কাইন্ড অফ একটা চাকরির পরীক্ষা। সো দেয়ার আর হিউজ অ্যামাউন্ট অফ ইমোশনস ইনভলভড, যার কারণে ঢাবির জন্য একটা মানুষ পড়ে, কিন্তু মেডিকেলের জন্য একটা মানুষ মরার মতো পড়ে। দের ইজ এ ডিফারেন্স, যে তুমি যখন কম্পিটিশনটা করো, আমরা যত স্টুডেন্ট পড়াইছি, মানে আমরা দেখি মেডিকেলের প্রিপারেশন নেওয়া মানুষজন ম্যাক্সিমাম অ্যামাউন্টে পড়ে, মানে আমরা অ্যাভারেজ টাইম পাই 10 আওয়ার প্লাস। এটা একদম মানে মিনিমাম, এটা পড়ে মিনিমাম। আমরা এমনও স্টুডেন্ট পাইছি 17 ঘন্টা 18 ঘন্টা পড়ছে। মানে এই জিনিসগুলো শুনে আনবিলিভেবল লাগলেও জিনিসগুলো ট্রু। এবং তোমার যদি বিলিভ না হয়, তোমার পরিচিত কেউ মেডিকেলে চান্স পায় থাকলে তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করবা। কারণ টডকাস্টে মানুষজনকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় যে ভাই এটা বলেন, বাট পার্সোনালি জিজ্ঞেস করবা যে কি পরিমাণে তারা পড়াশোনা করছে। সো মেডিকেল ইজ ফার মোর টাফ। হ্যাঁ, এটাও সত্য, মেডিকেলের সিট কত? মোটামুটি 4K to 5K, পরীক্ষা দেয় 1 লাখ। সো তুমি বুঝতেই পারতেছো যে এটার ইনটেক রেট মাত্র 4%-এর কাছাকাছি। সো 100 জনে 4 জন চান্স পাবে। এর মধ্যে আবার মেডিকেলের সেকেন্ড টাইমও আছে, অর্থাৎ তোমাকে বেশ কিছু মানুষজনের সাথে কম্পিট করতে হবে যারা 2বার পড়াশোনা করে আসছে। একবার পড়ছে তোমার মতো করে, আরও একবার পড়ছে। সো মেডিকেল ইজ ফার মোর টাফ দেন ইট সিমস। ওকে, দ্বিতীয় যে পার্টটা আমাদেরকে জানতে হবে যে একটা ডিএমসি ব্রেন, হ্যাঁ, একটা ডিএমসি লেভেল ব্রেনের আসলে মেইন ক্যারেক্টারিস্টিকগুলা কি কি। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য আসলে তাকে মূলত ডিফাইন করে। প্রথম যে বৈশিষ্ট্যটা, এবং এটাই হলো মানে এটা হলো 90%, সেটা হলো এক্সট্রিম অ্যামাউন্ট অফ মেমোরি। মুখস্থ করার ক্ষমতা বা মনে রাখার ক্ষমতা, মেমোরি। অর্থাৎ যে ডিএমসি বা এইসব জায়গায় পড়বে তার মেমোরি লেভেল হবে এক্সট্রিম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া 26 সালে আসে মুখস্থর উপর নির্ভরতা কেন? তুমি সিম্পলি চিন্তা করো, একটা রুগী খুব ইমার্জেন্সি অবস্থায় তোমার কাছে আসে, ইনস্ট্যান্ট মানে ধর পড়াচ্ছে, 10 মিনিটের মধ্যে তুমি তাকে বাঁচাবা। এই মোমেন্টে কিন্তু অ্যানালাইজ করে, ম্যাথ করে, বই দেখে, বই পড়ে, নেট ঘাটে অপশন নাই। তোমার মাথায় ইনফো থাকবে, তুমি ইনস্ট্যান্টলি কোনো একটা ডিসিশন নিবা, হয় লোকটা বাঁচবে, মহান আল্লাহ তাআলা বাঁচার সুযোগ দিবে, না হয় বাঁচবে না, দ্যাটস ইট। সো মেডিকেলে তোমার ডিসিশন মেকিংটা হইতে হবে এত র্যাপিড, এবং তুমি বুঝতেছো যে একটা মানুষের সিম্পলি জাস্ট চোখ নিয়ে, বাবা চোখ নিয়ে যদি তুমি পড়া শুরু করো, তুমি 10 বছরে শেষ করতে পারবে না। চোখই এত ডিটেলড, তুমি কল্পনা করতে পারবে না যে আমাদের বডিটা যে মহান আল্লাহ তাআলা এমন বানাইছে, ইট ইজ
আনবিলিভেবল। মানে মানুষ যদি আজকের দিন থেকে আগামী 1 বিলিয়ন বছর চেষ্টা করে, 1 বিলিয়ন উইথ এ বি, কেয়ামতের আগের দিন পর্যন্ত চেষ্টা করে যে একটা মানুষের সিম্পলি মানে মানুষের কমপ্লেক্সিটিতে একটা ব্রেন বানাবো, ওডিও পারবে না, পসিবলই না। ঠিক আছে? সো ওরকম একটা কমপ্লেক্স জিনিস নিয়ে যখন আমাকে কাজ করতে হয়, আমাকে প্রচুর প্রচুর জিনিসপাতি মনে রাখতে, এবং একজন ডাক্তার শুধুমাত্র হিউম্যান বডি মনে রাখে না, ওই হিউম্যান বডিতে কোন পদার্থ কি ওষুধ অ্যাড করলে কি হবে সেটা মনে রাখতে হয়, কি কি কেসে এক্সেপশন সেটা মনে রাখতে হয়। তো সো তুমি চিন্তা করো একজন ডাক্তারকে কি অ্যামাউন্ট অফ ইনফরমেশন তাই মাথার মধ্যে ক্যারি করতে হয় এবং সেগুলো র্যাপিডলি অ্যাপ্লাই করতে হয়। সো দ্যাটস ওয়াই ইউর মেমোরি নিডস টু বি ভেরি শার্প। বাট দ্য বেস্ট পার্ট ইস, তুমি যদি বলো ভাই আমার মেমোরি দুর্বল, তাহলে মিথ্যা কথা। মনে রাখবা মেমোরি, হ্যাঁ কিছু মানুষজন জন্মগত বেটার মেমোরি নিয়ে জন্ম নেয়, বাট ইউ ক্যান ট্রেন ইউর সেলফ টু হ্যাভ এ বেটার মেমোরি, সেটা আমরা সামনে আলোচনা করব। দ্বিতীয় যেটা সেটা হলো ফাস্ট ডিসিশন মেকিং। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাকে 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হয়। অন্যান্য যে কোনো ভর্তি পরীক্ষার চেয়ে এই টাইমটা খুবই লেস, খুবই লেস। অর্থাৎ টাক 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 করে দাগায় আসতে হয়, মানে বুঝে ওঠার আগে এক্সাম শেষ। ঠিক আছে? সো এটা কেন করা হয়? এই যে সিচুয়েশনটা বললাম যে একজন ডাক্তার কোন অবস্থায় কাজ করবে না ভাই। একটা মানুষ মরতেছে, ধরো সার্জারি করতেছো, এটা কাটতে যায় আমার মনে করো হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেছে, থামে না রক্ত। ওই সময় একটা ডাক্তারকে ডিসিশন নিতে হয় যে কি করবো এই রোগীটার সাথে, হোয়াট শুড আই ডু। সো দ্যাটস ওয়াই ইউর ডিসিশন মেকিং শুড বি ফাস্ট ইন দ্য ওটি অর ইন দ্য মেডিকেল এক্সাম। ঠিক আছে? তুমি রিলেট করতে পারবা যে মেডিকেলের প্রিপারেশন আর ডাক্তারি প্রিপারেশনের মধ্যে মানে কোরিলেশনটা কি। এরপর হলো ফিল্টারিং এবিলিটি। দেখো এই যে যখন তুমি একটা হসপিটালে যাও, মানে তোমার যদি বিলিভ না হয়, তুমি সিম্পলি তোমার জেলা সদরে বা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে বেশিক্ষণ 10 মিনিট দাঁড়ায় থাকবা, চোখ কান খোলা রেখে ফোনটা পকেটে ঢোকে 10 মিনিট দাঁড়ায় থাকবা। এত পরিমাণে সাউন্ড, কেওস, চিল্লাচিল্লি, কেউ মারা যাচ্ছে, কেউ ঢুকতেছে, মারামারি, এ আসছে, এই নাই ওই নাই, কান্নার রোল, মানে ইউ উইল বি ফাকড, মেন্টালি ফাকড। একজন ডাক্তারকে কি সিচুয়েশন পার করতে হয় যে একজন মরতেছে, একটা রুগী মরে গেল, আরেকটা রুগী ওখানে ধরপড়াচ্ছে, এ মরে গেছে, এটা নিয়ে কান্দারও টাইম নেই, ওকে আমাকে বাঁচাইতে হবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট সিচুয়েশন, যে মা বাচ্চা হচ্ছে, মা মরে গেল, ওই বাচ্চাটাকে এখন বাঁচাইতে হবে। এটা দিলে তো আমার গায়ে গুজবাম্প উঠে যায়, মানে লোম কাটা দিয়ে উঠে। যে তুমি চিন্তা করো, সো ইউ হ্যাভ টু মানে ফিল্টার ইনফরমেশন, যে না মাথার মধ্যে অনেক কিছু চলতেছে, ওকে এগুলা এটা 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 বাদ, ওকে এখন আমি এটাতে ফোকাস করি, ওকে এই রুগীটা বাঁচবে আগে, আচ্ছা আগে ব্লিডিংটা অফ করি, দেন দেখি তার ভাইটালস ওকে করা যায় কিনা। সো দ্যাটস এ ডক্টর। সো তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষাও ফিল্টারিং এবিলিটি থাকতে হবে, কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে পরিমাণ ইনফরমেশন মুখস্থ করা লাগে ভাই, এটা তো মানে বুয়েট ঢাবি কম্বাইন করে এত ইনফরমেশন মনে রাখে না। ওদের লাগে অ্যানালিটিক্যাল এবিলিটি, প্রবলেম সলভিং এবিলিটি, আর মেডিকেলে লাগে ফিল্টারিং এবিলিটি, যে ভাই কি মনে রাখবো, কি মনে রাখবো না, কি করব কি করব না, কোন ইনফরমেশনটা এখন দরকার কারণে মাথায় ঢুকানো, কোনটা দরকার না। সো ইউ নিড এক্সট্রিম ফিল্টারিং এবিলিটি। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। নিঃসন্দেহে একজন ডাক্তার গোটা পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স যন্ত্রটাকে মেরামত করেন, তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি লাগবে। কিন্তু হ্যাঁ, যদি তুমি প্রিপারেশনের কথা বলো, তাহলে যদি আমার মেমোরির পাওয়ার হয় 90%, প্রবলেম সলভিং পাওয়ার হলো মাত্র 5%। অর্থাৎ এখানে তোমার বুয়েট ঢাবি লেভেলের ম্যাথ একটাও পারতে হবে না। ঠিক আছে? এগুলো অনেক ইজি লেভেলের জিনিসপাতি দেয় প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, কারণ এত ছোট্ট একটা এক্সাম দিয়ে অ্যাকচুয়ালি এত বেশি জাজ করা পসিবল না। এবং আমি যতই গল্প দেই, এটাও সত্য, বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনের যে সিনারিওটা, দ্যাটস নট অ্যাকচুয়ালি প্রপার একটা ডাক্তার খোঁজার জন্য, বাট স্টিল দ্যাটস দ্য অনলি থিং উই হ্যাভ অ্যাট দিস পয়েন্ট। ওকে, সো আমরা ব্রেনের এবিলিটিগুলো নিয়ে কথা বললাম। এখন এটা তো তুমি জানো, 4টা পয়েন্ট জানলে তুমি কি লাভ হলো তোমার। এখন আমি তোমাকে বলবো যে 4টা পয়েন্ট তুমি অ্যাকচুয়ালি কেমনে রিয়েল লাইফে কাজ করে করে ইমপ্রুভ করবা। ঠিক আছে? সো এই পর্যায়ে আমাকে মনে রাখতে হবে যে ইউ ক্যান বিল্ড ইউর সেলফ। তোমার হিউম্যান ব্রেন এত অ্যাবনর্মালি পাওয়ারফুল একটা জিনিস এবং এত পরিমাণে তাকে চেঞ্জ করা পসিবল, তুমি এটা কল্পনা করতে পারবে না। বাট ইউ ডোন্ট স্ট্রেস ইউর সেলফ ইনাফ। আমি যখনই কথা বলতে পারি ভাইয়া মুখস্থ করতে পারি না। আরে বাবা, তুই শুরুতেই লিমিটিং বিলিফ নিলি কেন? আমি যখন প্রথম জিম শুরু করি, হ্যাঁ, আমার আমার এই যে আর্মসের জেনেটিক্স অনেক দুর্বল ছিল, বুঝছো? আমি এই কথাটা বললাম, আমার জেনেটিক্স দুর্বল। দেন আমার একজন ট্রেনার বললো যে তুমি তো ট্রেনিংই করো না ওই লেভেল এক্সট্রিমে। সো আমি আমার এক্সট্রিম লেভেলে যখন আর্মসের ট্রেনিং করা শুরু করলাম, অ্যাট মাই পিক মাই বাইসেপস ওয়ার অ্যারাউন্ড 18 ইঞ্চেস, 18 ইঞ্চির মতো ন্যাচারালি, আল্লাহর অশেষ রহমতে। হ্যাঁ, শ্রেডেড না, বাট স্টিল আই গট বিগ। এখন তো জিম ছাড়া দিয়েছি, শুকায় গেছি অনেকটা, স্টিল বুঝতে হবে যে তোমার বডি অ্যাডাপ্টেবল টু স্ট্রেস। তুমি ওরে যেমনে চালাবো ও তেমনে যাবে। কিন্তু যদি আমাদের হবে না ভাই, আমার জেনেটিক্স নাই, জেনেটিক্স নাই মানে কি, ব্রেন কি জেনেটিক্স নাকি?
মনে রাখবা ব্রেনের একটা আমরা তো পড়ছিলাম নিউরাল ইঞ্জিনিয়ারিং, বাট ওটার একটা ব্যাপার আছে যে ব্রেন কন্টিনিউয়াসলি সিনাপসিস তৈরি করে। সিনাপসিস মানে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন যুক্ত হয়, এরকম করে কোটি 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 মানে বিলিয়ন বিলিয়ন কানেকশন তোমার ব্রেনে আছে, যেগুলো দিয়ে তুমি ইনফরমেশন প্রসেস করো। এবং যেগুলো যত বেশি তৈরি হবে তত তোমার মেমোরি বাড়বে, কগনিটিভ ফাংশন বাড়বে, অনেক কিছু বাড়বে। বাট এই কানেকশনগুলো তৈরি করতে গেলে তোমাকে ফোর্স করার লাগে, নিউরো জেনারেশন করার লাগে, বুঝো নাই? কিন্তু এই জিনিসটা তোমরা করতে পারো না, রিজন হলো তোমরা পরবর্তী পয়েন্টগুলো মানো না। বাট মনে রাখতে হবে, প্রথম যে বিলিফটা আনতে হবে যে ইউ ক্যান চেঞ্জ ইউর মেমোরি, ইউ ক্যান চেঞ্জ ইউর এবিলিটি, থিঙ্কিং এবিলিটি, প্রবলেম সলভিং এবিলিটি। যদি আমি শুরুতেই ধরে না ভাই এটা আমার দেওয়া হয় না, জীবনে হবে না। কারণ তুমি তোমার হাইয়েস্ট এক্সপেকটেশনকে কখনো মানে এক্সিড করতে পারবো না। আমি যদি ধরে নেই যে আমি 10 কেজি 10 কেজির বেশি তুলতে পারবো না, আমি কখনোই 15 কেজি তুলবো না, আমি ম্যাক্সিমাম 10 কেজি তুলতে পারবো, সেই বিলিফটা রাখা যাবে না। কথা হলো সিম্পলি চিন্তা করতে হবে যে যদি জেনেটিক্স থাকে, যদি কারো মেমোরি খুব ভালো হয়, তার আর আমার মধ্যে ডিফারেন্স হলো 16 আর 20-এর। মনে রাখবা 16 আর 20, 19-20 না, 16-20। এই 4 আমি হার্ডওয়ার্ক দিয়ে পুষাই দিব, সোজা বাংলা কথা এটাই আমার মেন্টালিটি। তুই মানুষ, তুই ভাত খাইস, তোর হাত পা আছে, তুই যে বই পড়তেছি ওটা আমি পড়তেছি, তুই ধর 1 ঘন্টা মনে রাখবি, আমি 10 ঘন্টা পড়বো, শেষ। আয় দেখি কতদিন পড়বি তুই? 1 ঘন্টা করে পর 10 দিন পড়লি, আমি প্রতিদিন 10 ঘন্টা করে পড়লাম, নে খেয়াল দেখি এবার আমার সাথে। সো এই মেন্টালিটি রাখতে হবে। এরপরে আসো যে আমরা প্রথম যে পয়েন্টটা, এটা হলো একদম ভেরি ভেরি পয়েন্ট, এই পার্টটাতেই তোমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আগামী যারা মেডিকেলে চান্স পাইতে চাও তাদের এই পার্টটাতেই সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। সেটা হলো যে মেমোরি বিল্ডিং কিভাবে করা যায়। মেমোরি বিল্ডিং এর ফার্স্ট অপশন হলো স্ট্রেস। যে কোনো মানে ব্রেনে স্ট্রেস দেওয়া মানে কি মাথার মধ্যে ওয়েট উঠে বসে রাখবা? এটি কি বাইসেপ নাকি যে অনেক বেশি ওয়েট দিয়ে মারলাম, মাসেল স্ট্রেস দিচ্ছি? এটি তো মাসেল না, এটি ব্রেন। সো ব্রেন স্ট্রেস কেমনে দেওয়া যায়? ব্রেনকে হার্ডার থিংস করতে পুশ করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ব্রেনের এক্সারসাইজ কি? ব্রেন এক্সারসাইজ হলো ম্যাথ ট্যাথ করা, ডিসিশন মেকিং, গেম খেলা, এরকমই তো। সো তুমি যদি মেমোরি বাড়াইতে চাও, ফার্স্ট অফ অল তোমার মেমোরি বাড়ানোর জন্য ব্রেনকে প্রেশার দিতে হবে। অর্থাৎ খুব সিম্পল হিসাব হলো মুখস্থ করার চেষ্টা করতে হবে। কি করতে হবে? মুখস্থ করার চেষ্টা করতে হবে। প্রথম দিকে মুখস্থ হবে না, একদিন পড়লা হয় নাই, এরে আল্লাহ মনে থাকতেছে না, আবার পড়লাম, আরে মনে থাকতেছে না, আরে পড়লাম, 10 বার পড়ো না রে ভাই, তারপর দেখো মুখস্থ থাকে কিনা। তোমার ব্রেনকে তুমি যদি ফোর্স দাও, ইনাফ স্ট্রেস দাও, ও মনে রাখবেই। আচ্ছা মজার কথা ভাই, আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। বলো দেখি তোমার লাইফে সবচেয়ে খারাপ মেমোরি কি? বলো দেখি, খেয়াল হয়েছে না? আমি এখন বলবো এই ওটা নিয়ে চিন্তা করিও না, তোমার লাইফে সবচেয়ে খারাপ মেমোরিটা ভুলে যাও, আর চিন্তা করবো না। নিষেধ করতেছি কিন্তু চিন্তা করবো না ওইটা নিয়ে। দেখো বারবার মাথায় উঠে আসতেছে, দেখছো? আমি কিন্তু নিষেধ করলাম, তুমিও কিন্তু চাচ্ছ বলতে, ও কিন্তু ভুলতেছে না। কি মজার ব্যাপার না রে ভাই? যেটি ভুলার কথা ওটি ভুলে না, যেটি খেয়াল রাখার কথা সেটি খেয়াল রাখে না। তার মানে ওই মেমোরিটা ব্রেনে এমন ইম্প্যাক্ট ফেলছে যে ওটি ব্রেন আর ভুলবেই না কোনোদিন, মরার আগের দিন পর্যন্ত ওটি খেয়াল থাকবে। অর্থাৎ জরিনা আমরা ছেঁকা দিছে, এটি মনে আছে, এটি ভুলতে চাই, খাইন দেখে মরে যেতেছি, মনে নাই। কিন্তু মানুষের মূত্রনালীর দৈর্ঘ্য কত, এটি 10 বার পড়ছে, এটি আর মনে থাকে না। তার মানে কি জরিনা আমার মাথায় বেশি ইম্প্যাক্ট ফেলছে। সো আমি যদি জরিনের ইম্প্যাক্টটা ব্রেনে ফেলতে পারি, আমার মেমোরি বাড়বে। সো যারা মুখস্থ করতে পারো না, মনে রাখবে ইউ ডোন্ট গিভ ইউর সেলফ ইনাফ স্ট্রেস। তোমার ব্রেন গোটা পৃথিবীর সকল কম্পিউটার জোড়া দিয়ে তোমার ব্রেনের কাছাকাছিও কেউ আসতে পারবে না। ব্রেনের প্রসেসিং পাওয়ার, মেমোরি এবিলিটি এতটা বেশি, পেটাবাইটসে, ঠিক আছে? ব্রেন যদি একটা কম্পিউটার হইতো ভাই, ওডি মনে করো সুপার কম্পিউটার 1 সেকেন্ডে খায় দিত, ঠিক আছে? এই যে আমি কথা বলতেছি, একসাথে যে কতগুলো অপারেশন ব্রেন চালাচ্ছে, এটা তুমি মানে একটা কম্পিউটার দিয়ে যদি প্রসেসিং করতে না, ফাটে যাইতো কম্পিউটারটা, 2 সেকেন্ডে বাস্ট হয়ে যেত। আল্লাহ এটা তোমার মাথায় ফ্রিতে দিয়ে রাখছে। সো বিলিভ ইন ইয়োর সেলফ। এরপরে আসো, সেটা হলো যে টেকনিক্স। অনেক প্রকার মেমোরি বিল্ডিং টেকনিক্স আছে, যেমন তুমি ইউজ করতে পারো মেমোনিক্স, কিন্তু এত বেশি মেমোনিক বা ছন্দ ইউজ করবা না যেটি আবার ছন্দ মনে রাখতে ছন্দ লাগে। মেমোনিক্স হইতে পারে, চিট শিটস হয়ে, ভাইয়া চিট শিট কি জানিলা, খুব ফ্যান্সি ওয়ার্ড। তারপর হলো ওই যে কি কয় রে, ফ্ল্যাশ কার্ড, ফিলাশ কার্ড। তারপরে আমি আমার একটা পোলারে হায়ার করছিলাম, বুঝছো, কঠিন পশপোলা, হেডির নাম হলো মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ, ঠিক আছে, কঠিন পশ ওয়ার্ড আর কি, ইংলিশ মিডিয়ামের মানুষজন কয় আর কি, বাংলা কথা কই। মেমোনিক হলো ছন্দ, গালি দিয়ে বানাও, মুখ খারাপ করে বানাও, জানতে বানাও, ছন্দ। 2 হলো সিট শিট, মানে কি ছোট্ট করে এক জায়গায় বিভিন্ন ইনফরমেশন একসাথে করে লিখে রাখা। ফ্ল্যাশ কার্ড কি, যতটুকু ইনফরমেশন মনে না রাখলেই নয়, সেটা ছোট ছোট কাগজে লিখে রাখা যাতে রিভিশন দিতে সুবিধা হয়।
মাইন্ড ম্যাপ কি ভাইয়া? একটা চ্যাপ্টারে সব ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো একটা গাছের মতো সাজানো, যে মানুষের হাত কয়টা, দুটি হাতের মধ্যে কয়টি করে হাড্ডি আছে, হাড্ডিগুলোর মধ্যে কোনটা কি ভাগ, কয়টা কয়টা করে আছে, এরকম মানে গাছের মতো বের করবা, এনে বের করবা, এনে থেকে 3টে শাখা হবে, তারপর আরো 4টি শাখা হবে, এমনি মনে রাখতে সুবিধা। এরকম মনে রাখার অসংখ্য টেকনিক আছে। তুমি যদি আইসকে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা, তোমার 20টা টেকনিক দিবে ধরা। আমার প্রশ্ন হলো ভাইয়া, কয়টা টেকনিক তুই ইউজ করছিস মামা? তুই তো একটাও করিস নাই, তুই সব কটি জানিস। কথা হলো বাঙালি অনেক জানে, বাঙালি ইমপ্লিমেন্ট একটাও করে না। আমি তোরা কইতেছি না যে 5টা কর, তুই খালি ছন্দটা অ্যাড কর না, কাল থেকে যখনই পড়বা ছন্দ অ্যাড করো, দেখো মনে থাকে কিনা। অর্থাৎ সিম্পলি আমাদের প্রবলেম হলো আমরা টেকনিক অনেক জানি, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি না একটা টেকনিক। যে আমি অনেক জানি, মানে বিষয়টা এরকম যে আমি এক্সারসাইজ কেমনে করতে হয় সব জানি, তারপর মনের মধ্যে বসে থাকি। করতে বডি হবে বলো দেখি? জিমে যাইতে হবে, জিমে যায় কাজ করে যদি আমি কোনো টেকনিকও না মানি, তাও বডি বিটার হবে। এটাই ফ্যাক্টর। ওকে, এরপরে আসো দ্য আর্ট অফ অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল মানে কি? তুমি কি জানো যে একটা ডাক্তার তার জীবদ্দশায় সারা জীবন পরে? এটি তুমি জানতা? মানে তোমার যদি বিলিভ না হয়, দেখবা বুইরা বুইরা ডাক্তার, মানে মানে বাচ্চা কাচ্চা এত বড় বড় হয়ে গেছে, দাড়ি টাড়ি পাকে, সে ভদ্রলোক FCPS পার্ট 2 দিচ্ছে, MRCP দিচ্ছে, আর একটা ডিগ্রি নিচ্ছে। অনেক ডাক্তারের চেম্বারে আমরা গেছি, এখনো দেখবা 4-5টা বই আছে, সে চেম্বারের মাঝখানে বই পড়তেছে। কেন রে ভাই, তুই না ডাক্তার হইলি? এইটাই মনে রাখতে হবে যে তোমার ব্রেন সব ইনফরমেশন সারা জীবন মনে রাখবে না, এটাই স্বাভাবিক, এটা ব্রেন। তো এ কন্টিনিউয়াস, এই যে লাইট ঢুকতেছে এটা ইনফরমেশন, তোমার দিকে তাকাচ্ছে ইনফরমেশন, কথা বলতেছে এটা ইনফরমেশন, এদিকে তাকালে মিলে কন্টিনিউয়াস কত ইনফরমেশন তোমার ব্রেনে ঢুকতেছে, দেখছো? সো তোমার ব্রেন তো সব স্টোর করলে পাগল হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। সো কিছু ইনফরমেশন ফেলায় দেয়। এই জন্য বারবার অ্যাক্টিভলি রিকল করতে। অ্যাক্টিভ রিকল কি? যখনই কোনো কিছু পড়ছো, পড়ার পরে দিনের কোনো একটা টাইমে খেয়াল করো, দেখ আচ্ছা এটার পুরুত্ব কত জানি ছিল, এটার প্রকারভেদ কি ছিল, এটা কি ছিল, খেয়াল করার চেষ্টা করবা। যদি দেখো যে খেয়াল না হয়, তখন সাথে সাথে বইটা উল্টে দেখবা। দ্যাটস দ্য আর্ট অফ অ্যাক্টিভ রিকল। যে আমি চিন্তা করলাম, চিন্তা করার চেষ্টা করলাম যে মনে আসতেছে কিনা, মনে নাই, দেখলাম, ওটা সাথে সাথে মাথায় কাছে যাবে। ঠিক আছে? এরপরে স্পেস রিভিশন। এই যে ডাক্তাররা এখনো বই পড়ে, রিজনটা কি? তারা নতুন কিছু যেমন শিখে, যেমন মেডিকেল সায়েন্স কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভিং একটা সায়েন্স। কয়েকদিন আগে যে রোগটা আনকিউরেবল ছিল সেটা এখন কিউরেবল। কয়েকদিন আগে যে সার্জারি করা নিষিদ্ধ ছিল সেটা এখন আছে। যে ওষুধ আগে ছিল না সেটা এখন আবিষ্কার হয়েছে। কোভিড শুরুতে কি ছিল ভাই? কোভিড হলে মরে যাবে, এখন ভ্যাকসিন আছে না? সো একজন ডাক্তারকে কন্টিনিউয়াসলি নিউ ইনফরমেশন যেমন জানতে হয়, ঠিক তেমনি তাকে বারবার রিভাইজ করতে হয়। কারণ একজন প্রফেশনাল বড় ডাক্তার, উনি হয়তো বা পাস করছেন অনেক আগে, যারা খুব প্র্যাকটিস করেন তারা হয়তো বা কিছু নিষ্পত্তি মনে রাখেন, কিন্তু অনেক ক্ষেত্রে তুমি ভুলে যাইতেই পারো। সেক্ষেত্রে তোমাকে আবার বইয়ে ব্যাক যেতে হচ্ছে, ঠিক আছে এখানে কি বলছো, ওকে লেটস স্টাডি দ্যাট। সো তোমাকে এরকম স্পেস রিভিশন দিতে হবে। স্পেস রিভিশন মানে কি? প্রবলেম হলো বাবা, তুমি আশা করো যে তুমি একটা বই একবার পড়ছো, একটা ক্লাস একবার করছো, তুমি সব পারবা, সব মনে থাকবে। এরা ভাইয়া তুমি শেরে বাংলাকে ফজলুল হক না, যে তোমার একবার পড়ে বইয়ের পৃষ্ঠা তুমি ছিঁড়ে ফেলবে, এই অবস্থা তোমার নাই বস। তোমাকে যেটা করতে হবে সেটা হলো স্পেস রিভিশন। মানে ধরো আমি একটা চ্যাপ্টার পড়ছি, এখন তোমাকে খুঁজে বের করতে হবে কয়দিন নর্মালি চ্যাপ্টারটা বা টপিকটা মনে থাকে। ধরে নাও 3 দিন। 3 দিন পরে তুমি একবার যা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো দেখবে, এই জন্য বই আগে পড়তে বলা হয়। এই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো একবার দেখলাম। এরপরে রিভিশনটা হবে 5 দিনে, তারপরটা হবে 7 দিনে, তারপরটা 10 দিনে, তারপরটা 15 দিনে, তারপরটা 1 মাসে। এইভাবে তোমাকে স্পেসটা বাড়াইতে থাকতে হবে। একটা পর্যায়ে তুমি হয়তো বা মাসে একবার রিভিশন দিবা, বাট তখন তোমার মনে থাকবে। ঠিক আছে? সো তোমরা যেটা ভুল করো, যে একবার পড়ছি আল্লাহ মনে থাকে না কেন? আরে ভাই একবার পড়ে কারোই মনে থাকে না রে ভাই, কারোই মনে থাকে না। তুমি, তোমার যদি বিলিভ না হয় যে মেডিকেলে মনে রাখা কত টাফ, তুমি যে কোনো মেডিকেলে প্রফ এক্সাম দেয় ভাইদেরকে জিগাও, ভাই ওরা কাঁদে, ভাই কাঁদে, এক্সামের আগে রাতে কাঁদে, চোখ মুছে আবার পড়ে। দ্যাটস হাউ টাফ ইট ইজ। আমাকে রিপিটেশনটা বাড়াইতে হবে, রিভিশন দিতে হবে। এরপরে সেটা হলো আমাদের রিপিটেশন। এই যে একটা পয়েন্ট, যে তুমি একটা ওয়েট একবার তুললে হয়তো বা হাত বড় হবে না, 10 বার তুললে বড় হবে না, হয়তো বা 1 মাস ধরে যদি আমি 10 বার করে তুলি তাও বড় হবে না। গো ফর 6 মান্থস, গো ফর 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, একটা পর্যায়ে বাইসেপ আমার বড় হবেই। সো এই যে হলো স্পেস রিপিটেশনের পাওয়ারটা, তোমরা এটা ভুলে যাও। তুমি তো জানো যে ধরে নাও তোমাকে একটা এলাকায় আমি 7 ঘন্টার জন্য ছাড়ে দিলাম, এটা বেশি মনে থাকবে নাকি ওই এলাকায় আমি 7 দিন নিয়ে গেলাম, 1 ঘন্টা যাবত তোমাকে এলাকাটা ঘুরাইলাম? হুইচ ওয়ানস বেটার, 7 আওয়ার্স আর 7 into 1 hour? অবভিয়াসলি সেকেন্ড। তুমি যত রিপিটেশন বাড়াবা তত মেমোরিতে বেশি থাকবে। সো তুমি একটা চ্যাপ্টার 1 মাস ধরে একবার না পড়ে 4 দিনে একবার করে শেষ করো। 4 দিনে একবার শেষ, তারপর আবার ক্লাস করবো, আবার পড়ো, আবার একবার শেষ,
আবার একবার শেষ, আবার একবার শেষ। আমার মনে হয় যতদূর আমার খেলা আছে আমার এইচএসসি লাইফে বায়োলজি শেষ ছিল 16 বার। এখন তুমি বলতে পারো ভাই তুই এত মেডিকেল নিয়ে চিল্লাচ্ছিস কেন? সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডেন্টালে 3rd, এএমসি চিটাগং, এটা হলো আনাস ফেরদৌস। আনাস ফেরদৌসের ভাই হলো ঢাকা মেডিকেল কলেজ। সো উই নো হোয়াট উই আর টকিং অ্যাবাউট। ওকে, আচ্ছা। সো রিপিটেশন দিতে হবে, যত বেশি পারবো তত বেটার। এরপর হলো আমাকে স্কিপিংও শিখতে হবে। দেখো আমি একটা কথা খুব মজা করে বলি যে হাসান স্যারের বইতে যত ইনফরমেশন আছে মহাবিশ্বে এত তারাও নাই, কিন্তু সব ইনফরমেশন কি ইম্পর্টেন্ট না? আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আমাকে সব ইনফরমেশন পারতে হবে? উত্তর হলো না। যেমন এই বছর আমাদের কাটমার্ক ছিল 75, তার মানে মোটামুটি যদি তুমি 80 মার্ক করে পাও, মোটামুটি যেই কোশ্চেনই হোক না কেন তোমার মেডিকেল ইনশাল্লাহ হয়ে যায়। 80 মানে তুমি 20টা এমসিকিউ ছাইড়া দিয়ে আসবা, দেখবাও না, থুও দিলা না তুমি ওইদিকে। 20টা, 20% অফ দ্য কোয়েশ্চেন্স ক্যান বি স্কিপড। সো তোমাকে স্কিপিং এর আর্টটা পড়ার ক্ষেত্রেও রাখতে হবে। এই জন্য আমরা বলি মেডিকেল ভর্তি পরীক্ষায় কি পড়বো, কি মনে রাখবো, এটার চেয়ে বেশি জানা জরুরি যে ভাইয়া কোনটা মনে রাখতে হবে না, কোনটা না পড়লে হয়। দ্যাটস দ্য আর্ট ইউ নিড। সো এই যে কি পড়বো এইটা বের করার উপায়ের নাম হলো এরিয়া মার্কিং। ঠিক আছে, এরিয়া মার্কিং। সো এরিয়া মার্কিং কি, যে আমার বিগত বছরের কোশ্চেনগুলো দেখে, যেমন ভার্সিটি ইউনিটের টাইপ বোঝা যায়, বুয়েট ভর্তি পরীক্ষার টপিক বের করা যায় যে এই টপিক থেকে তারা ম্যাথগুলা দেয়, কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের ওই এরিয়াগুলা বের করতে হয়। এরিয়া মানে কি, মেডিকেল ভর্তি পরীক্ষায় একই লাইন দুইবার দেয় না, ওই লাইনটা যেই প্যারাটার মধ্যে আছে, যে ছকটার মধ্যে আছে, যে পার্থক্যের মধ্যে আছে, যে উদাহরণের মধ্যে আছে, সেই জায়গা থেকে আরেকটা কোশ্চেন করে দেয়। সো ওই এরিয়াগুলো জাস্ট জানতে হয় প্রথমে, যে ওই এরিয়াগুলা কি। এটা কিভাবে জানতে পারবা? বিগত বছরের কোশ্চেন অ্যানালাইজ করতে হবে, বা ভালো একজন টিচার তোমাকে বলে দিবে। এখন এ পর্যায়ে তোমরা যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আছো, বাবা তোমরা কি জানো যে তোমাদের কোর্সের সাথে ডে 1 থেকে মেডিকেল অ্যাডমিশনের সবগুলা ক্লাস আমাদের দেওয়া আছে? তুমি কি নোটিস করছিলা? তুমি মেডিকেলে পড়তে চাও বাট কখনই ক্লাসগুলো করছো? তুমি ক্লাসে গেলে অ্যাস্টনিশড হয়ে যাবে যে আমার ভাই, আমি, অন্যান্য টিচাররা যারা মেডিকেলে চান্স পাইছে তারা তোমাকে বলে দিছে যে এইটা 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 এটা পড়বা, এটা না পড়লেও হয়, এটা কম পড়লেও হয়, এটা পুরাপুরি বাদ দিলেও হয়। এই জিনিসটা তোমার বইতে কি এখনো মার্ক করা আছে? কারণ তুমি যত টেকনিক্স অবলম্বন করো তোমার সব মনে থাকবে না, কখনোই মনে থাকবে না, কখনোই না, তুমি যত বড় যে হও না কেন। সো তোমাকে ওই জিনিসগুলো মার্ক করে ফেলতে হবে যে এগুলা এগুলা আমরা পড়বো না, এগুলা এগুলা আমাকে পড়তেই হবে, এগুলা এগুলা একটু কম পড়লেই হবে। সো দ্যাট হোয়াই ইউ নিড এরিয়া মার্কিং। আমরা মনে হয় এইচ কোর্সের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা বাংলাদেশের একমাত্র কোর্স ভাই যেখানে ডে 1-এ একাডেমিক ক্লাস থাকে, টেস্ট পেপার সলভিং ক্লাস থাকে, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং 3টার অ্যাডমিশন ক্লাস থাকে, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকে ওগুলারই, এবং এক্সামসও আছে। ইভেন তুমি যদি এরিয়া মার্কিং করতে চাও, তোমাদের হলো মার্কেটে মেডিকেল ভর্তি পরীক্ষার অনেক বই আছে, তুমি আমাদের এই বইটা পড়তে পারো। আমাদের এই বইটাতে কোনো টেকনিক মেকনিক কিছু নেই, বাজারে যে কয়টা রাইটার আছে সবগুলো রাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়াগুলো একসাথে লিখে দিছি। মূল বইয়ের পাশাপাশি এখান থেকে যা পড়বা তাই হবে ইনশাল্লাহ। 80% বা 75% পাস কমন থাকবে। এবং তোমরা যারা এই বইটা নিতে চাও ডেসক্রিপশন চেক দিও। আর একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে দেখবা ইউনিভার্সাল লেকচার শিটে একটা পার্ট আছে, মেডিকেল পার্ট, ওইটাই হলো ওই জিনিসটা, ওই এরিয়া মার্কিং করাটা আছে। ভাই কোর্সে যারা আছো তোমরা তো প্রায় 13-14 হাজার মানুষজন আছে এই ভিডিও যারা দেখবা, ওইটাই ইউজ কর না বাপ, ওটাই এখানে বলতেছি আছে কোর্সের মধ্যে অলরেডি। যারা এনরোল করতে চাও কমেন্ট চেক দিও। এরপর আসো, সেটা হলো যে স্কিপিং পর্যন্ত কথা বলছি, এবং আরেকটা যে জিনিসটা নিয়ে আমাদেরকে এখন কথা বলে যে আমাদের সোর্স ম্যাটেরিয়াল সিলেকশন নিয়ে কথা বলতে হবে। যখনই মেডিকেল ব্রেনের কথা আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় বেসিক টেন্ডেন্সি হলো প্রচুর রাইটার পড়া। আই সি নো রং ইন দেয়ার, এখানে আমার কোনো আমি ভুল দেখি না, পড়তে হবে প্রচুর রাইটার। বাট হোয়াট অ্যাবাউট দ্য মেইন থিংস? তুমি জানো যে তুমি সিম্পলি, আমি তোমাকে কটা রাইটারের নাম বলি। প্রথমে হলো মেইন রাইটার, আজমল স্যারের সেকেন্ড পেপার, হাসান স্যার, ইসহাক স্যার, আর কি বলো দেখি, হাজারি স্যার। এই চারটা হলো একদম মেইন বাপ। এটা হলো বাপ, আমার বাপের সময় বাপ ছিল, তোমার পোলার বেলাও বাপ থাকবে, তোমার নাতির বেলা এরাই বাপ থাকবে। অর্থাৎ এদের থেকেই মেডিকেল 80-90% কোশ্চেন অলওয়েজ করবে। বাঙালির প্রবলেম হলো বাঙালি নিজেকে ওভার এস্টিমেট করে, আন্ডার এস্টিমেট করে না, ওভার এস্টিমেট, যে আরে একটা বই পড়া কোনো ব্যাপার নাকি রে ভাই, আমি পড়বো 4টা, আজমলের সাথে অ্যাড হবে। আমি তোমাকে সাব রাইটার গুলার নাম বলি, এক্সট্রা রাইটার গুলার নাম বলি। আজমলের সাথে সে আলিম অ্যাড করে, হাসান স্যারের সাথে সে হলো আবার আজমল স্যারের ফার্স্ট পার্ট অ্যাড করে, ইসাক স্যারের সাথে সে তপন স্যার অ্যাড করে, হাজারি স্যারের সাথে সে কবির স্যার অ্যাড করে। তারপরে এখানে তুমি যদি বাংলাদেশে এই 4টা সাবজেক্টের রাইটার নাম লিখতে চাও,
ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টা সাবজেক্টের, তুমি 16 থেকে 17টা রাইটার পড়তে পারো। নূরে পারভিন খানম ম্যাডাম আছে, মেঘনাথ সাহা আছে, লিঙ্কন আছে, গুহ আছে, আর কত নিবা বলো। আমি তোমাকে অসংখ্য রাইটারের নাম বলতে পারবো, কিন্তু আমি 2টার বেশি কেন বলতেছি না? একটা মেইন রাইটার পরে এইটা তোমাকে 120তে পড়তে হবে, মানে এইটা থেকে ভাই এটার ইম্পর্টেন্ট লাইন 1 লাইন আমাকে কেউ ঠেকাইতে পারবে না। কোর্সের মধ্যে দাগানো দেওয়া আছে, কিন্তু ইম্পর্টেন্ট লাইন 1 লাইন ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারণে। এই কনফিডেন্স এটা পড়ো, তুমি দেখবা তোমার মেডিকেলে 80 আপ ইনশাল্লাহ উঠে গেছে। কেমনে উঠে? কেন মেডিকেলকে আমি বলবো মেডিকেল যেমন সবচেয়ে টাফ, আবার মেডিকেল প্রিপারেশন সবচেয়ে ইজি। কেমনে? তুমি আমাকে কয়টা একান্ত গরিব ঘরের সন্তান দেখাইতে পারবে যারা বুয়েটে পড়ছে? বুয়েটে হ্যাঁ গরিব ঘরের সন্তান না আসে, মেধাবীরা আসে, কিন্তু মেডিকেল এই সংখ্যাটা অনেক বেশি। তুমি দেখবা রিক্সাওয়ালার ঘরের ছেলে চায়ের দোকান করছে, কাঠের মিস্ত্রি আনতেন, হ্যাঁ মেডিকেলে চান্স পায় বসে আছে। তুমি মনে করো ঢাকায় আসছো, এসি রুমে থাকো, উমেশে কোচিং করো, সানরাইজে এক্সাম দাও, তাও চান্স পাও না। কেন পাও নাই? ভাইয়া কি তোমারই তো সব ম্যাটেরিয়াল ছিল, তোমার বাসায় মেডিকেলের ভাইয়া পড়তো, রাইট? ও পাইলো কেমনে? ও ভাই কিছু জানে না, এই 4টা বই কিনছে, 4টা বই একেবারে অন্ধ হাফেজের মতো মুখস্থ করে ফেলাইছে, কোনো কথা নাই, কোনো ডান নাই বাম নাই, কিছু কোনো টেকনিক আমি গুনিও না, চান্স পাই গেছে। সো আমি যেটা বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর মেমোরি, এই 4টেই মনে রাখতে ফাটে যাবে ভাইয়া। এই 4টে আগে পড়, তারপরে তুই সেকেন্ডে আসে এইটা পড়, তারপর তুই যা পড়বি পড়, কোনো সমস্যা নেই, এই 4টে আগে। এরপর আমাকে জানতে হবে সাপোর্টিং ম্যাটেরিয়াল। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি আমি শুরু থেকে গাইড পড়ি তাহলে আমার লাভটা কি? গাইড কি জন্য পড়বো মেডিকেলের জন্য? ভাই কোশ্চেন হবে বই থেকে, মনে রাখবো, কোনো গাইড থেকে কোনো কোশ্চেন হয় না। আমি যদি বলি যে আমার বই থেকে কোশ্চেন এসে, মিথ্যা কথা। আমি বিভিন্ন রাইটার থেকে যে ইনফরমেশনগুলো চুরি করে একটা জায়গায় রাখছি, এই জায়গা থেকে টিচাররা ইনফরমেশন করছে, অর্থাৎ আমি চুরিটা খুব প্রপারলি করতে পারছি, যে আমি সব চুরি করি নাই, যে কয়টুকু চুরি করছি ওইটুকুর মধ্যে কোশ্চেনটা আসে গেছে। এইটি হলো মেডিকেল ভর্তি পরীক্ষার সাপোর্টিং ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য। অর্থাৎ ইউ চুজ এ ম্যাটেরিয়াল যেটার মধ্যে কম্প্যাক্ট ফর্মে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। সিম্পল হিসাব। খুব বড় একটা বই দিলাম, মানে এটা কিন্তু বুয়েট না যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে হয়। বই ঘুরে উল্টে কোশ্চেন কিন্তু বই থেকেই। এখন 2-1টা অ্যাডভান্স কোশ্চেন থাকবে, এখন বলতে পারে যে একটা মানুষের লিভার সিরোসিস হয়েছে, তার রক্ত জমাট বাঁধে না কেন, এটা ইউ ক্যান নো দ্যাট, তুমি জানতেই পারো, সমস্যা নেই। কিন্তু এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলেও তোমার অ্যান্সার করার দরকারই নেই। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা বুয়েটের মতো আমি ফরেন বই আইআইটি যেই পড়বে এমন না। মেডিকেল ভর্তি পরীক্ষা যা আমার আছে ওটার ভিতরে আমার এক্সপার্ট হইতে হবে। সো চুজ ইউর সাপোর্টিং ম্যাটেরিয়ালস, যেগুলো কম্প্যাক্ট, যেগুলো এক্সাক্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে ভর্তি আছে। কারণ মনে রাখতে হবে, প্রথম মনে হবে, সব মনে থাকবে, বাট আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার তো কম্প্যাক্ট ম্যাটেরিয়াল আমাদেরকে কিন্তু চুজ করতে হবে। এখন এ পর্যায়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্র্যাকটিস ম্যাটেরিয়াল, রাইট? হোয়াট ইজ প্র্যাকটিস ম্যাটেরিয়াল? দেখো, যখন তুমি একটা ইনফরমেশন মনে রাখো, এই যে তোমাকে বললাম না জরিনা তোমাকে ছেড়া দিছে, এই জরিনা ছেড়া দেওয়ার কষ্ট তুমি ভুলতে পারো নাই, তো জরিনার মেমোরি এত তোমার খেয়াল আছে কেন বলো দেখি? কারণ জরিনার সাথে তুমি প্রচুর ইন্টারাকশন করছো, কথা বলছো, কল দিছো, দেখা করছো, মেলা কিছু করছো, তোমার এই জন্য মনে আছে ভালো। অর্থাৎ ইউ ইন্টারাক্টেড উইথ হার, এই জন্য ব্রেনে কন্টিনিউয়াসলি এটা হিট করছে, মনে আছে বেশি। হ্যাঁ, কিন্তু সখিনার সাথে একদিন চ্যাটিং করছো, ভুলে গেছো 2 দিন পরে, কারণ ইউ ডিডন্ট ইন্টারাক্ট উইথ হার দ্যাট মাচ। সো যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করবা, তুমি অনেক ইনফরমেশন পড়তেছো, কিন্তু আনলেস ইউ গিভ সাম আউটপুট, তোমাকে কিন্তু আউটপুট দিতে হবে। জাস্ট ব্রেনে ঢুকে যাচ্ছে, কিন্তু ব্রেন যদি এইটা না শিখে যে কিভাবে আউটপুট দিব আমি, হ্যাঁ, ব্রেনকে এইটাও শিখাইতে হবে যে কেমনে আমি আউটপুট দিব, রাইট? এইটা যদি শিখাইতে পারো, ব্রেন উইড বি আনস্টপেবল। সেই জন্য আমি যেটা বলি, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রচুর এক্সাম দিতে হবে, মানে আনবিলিভেবল অ্যামাউন্টস অফ এক্সাম দিতে হবে। তো থাম্ব রুল ইজ, যেদিন থেকে অ্যাডমিশন কোচিং শুরু হবে সেদিন থেকে একটা করে প্রতিদিন, মেডিকেল ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত। যদি এইচএসসি লাইফ থেকে এটা উইকে একটা করে শুরু করো তার ভালো। একাডেমিকটা অ্যাডমিশন করছে যে 600 এক্সাম আছে, তুমি জানো 600, একটা দুটা না, তুমি দিছো একটা এক্সামও, তাহলে তুমি কেমনে এক্সপেক্ট করো মনে থাকবে? দেখো তো, তোমার লাইফের বেস্ট মেমোরি কয়টা মনে আছে আর খারাপ মেমোরি কয়টা মনে আছে? বেস্ট মেমোরি মনে থাকে না, কারণ ব্রেন অত ইম্পর্টেন্ট হবে না। খারাপ মেমোরি মনে থাকে। তুমি যদি পরীক্ষার হলে কোনগুলা পারছিলা ক্লাস 3-তে, এটা কোশ্চেন করি, ক্লাস 3-তে কি পারছিলা, এটা খেয়াল আছে? নাকি যদি বলি ক্লাস 3-তে একটা ম্যাথ ভুল করছিলা, টিচার ডাকে অপমান করছিল, এটা খেয়াল আছে না? সো যা ভুল করবো তা খেয়াল থাকবে। অর্থাৎ এক্সাম দেওয়ার মূল লক্ষ্য কি রে ভাই মেডিকেলের জন্য? ভুল কি করছি বস এটা খুঁজে বের করো, ভুলটা ব্রেনে
এরকম মেমোরি তৈরি করো যে এটা ভুল করছি, ভুল নিয়ে বসো আলাদা করে, ব্রেনকে খেয়াল করাও যে এটা আমি ভুল করছি, এটা নেক্সট টাইম করবো না, দেখবা মেমোরি আরো শার্প হয়ে গেছে। সো এই যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, আমাদের বইতে আছে, মার্কেটে অনেক কিছু আছে, অনলাইনে এক্সামস আছে, কিউজি টেস্ট আছে, ইউ ক্যান চুজ এনিথিং এলস। ওকে, আচ্ছা, এ পর্যায়ে আমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার আরেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে হবে। সো আমরা মেডিকেলে দুই টাইপের মানুষজন পাই, যারা অ্যাকচুয়ালি পিওর মেডিকেল মানুষজন, ওরা বায়োলজিকে পছন্দ করে, কোনো সমস্যা নাই এটাতে, কেমিস্ট্রিকে পছন্দ করে, এটাও সমস্যা নাই। সমস্যাটা তখনই শুরু হয় যখন তারা ম্যাথ পড়ে না, বাংলাও পড়ে না, ইংলিশও পড়ে না, ও হঠাৎ করে নিজেকে চিন্তা করে যে আমি ডিএমসির সামনে অ্যাপ্রন পরে দাঁড়ায় আছি। আই ক্যান অ্যাসিওর ইউ দিস, যারা ঢাকার 4টা মেডিকেল, স্পেসিফিক্যালি ঢাকার 4টার কথাই বলি, কারণ এটাই তো সবার লক্ষ্যই 4টা থেকে, যত গল্পই দাও ওই 4টাই সবাই প্রথম টার্গেট করে, এই 4টা, রাইট? যে কি ডিএমসি, এসএসএমসি, এসএইচএমসি, মুগদা, এই 4টা এবং ময়মনসিংহ, মানে সিরিয়ালি আর কি। তো ঢাকার 4টাতে যারা পড়ে বস, তুমি যাও, তুমি যায় সিম্পলি তাকে জিজ্ঞাও যে ভাই আপনার এইচএসসি রেজাল্টটা কি ছিল। মেজরিটি হলো এসএসসি এইচএসসি ডাবল গোল্ডেন, ঠিক আছে? এবং ডিএমসিতে এমনও মানুষজন পাবো যে বুয়েটা চান্স পেয়েছে, পড়ে নাই। তা তুমি চিন্তা করো সে এইচএসসি লাইফে কতটা অ্যাটেন্টিভ ছিল। অর্থাৎ সে একাডেমিকে, হ্যাঁ বায়োলজি কেমিস্ট্রি ভালোবাসছে, বেশি করে পড়ছে, কোনো সমস্যা নাই, বাট ও যেটা করছে যে ওগুলাতে বায়াসনেস ছিল, কিন্তু সে সব সাবজেক্ট পারছে। কারণ কি? কারণ হলো ভাইয়া মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে জিপিএ কিন্তু লাগে একটা, অর্থাৎ এসএসসি আর এইচএসসি মিলা একটা লাগে। এখন তুমি বলতে পারো ভাই আপনি বলেন না, আমি বলবো না, তুমি যাবা ভিডিওটা শেষ করে নিজে যা সার্চ দিয়ে দেখবা, যাতে তোমার খেয়াল থাকে। এরপরে তুমি কি জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষা এসএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর আলাদা করে মার্ক আছে, অর্থাৎ এসএসসি জিপিএ কে একটা জিনিস দিয়ে গুণ দেয়, এইচএসসি জিপিএ কে একটা জিনিস দিয়ে গুণ দেয়। চিন্তা করো তুমি কোনো না কোনো ভাবে এইচএসসি জিপিএ তে পাইলা কম, 5 পাও নাই, ধরে নাও তোমার কাটা গেল 4, তোমার কি মনে হয় তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 4টা এমসিকিউ বেশি মারে দিয়ে আসবা? ধরে নাও তোমার 2টা জিপিএ মিলে 10 কাটা চলে গেছে, 10টা এমসিকিউ বেশি পারবারে? মানে বুঝতেছো, যদি কোনো কারণে এসএসসি এইচএসসি তে একটু ফ্র্যাকচুয়েট হয়ে যায় মামা, তাহলে কিন্তু মেডিকেলে হইতো না। মানুষ ডাবল গোল্ডেন জিপিএ তে ফুল মার্ক নিয়েও চান্স পায় না। তুমি আগে থেকেই মনে করো, মানে বক্সিং মারামারি, তোমার আগে একটা হাত নেই, তো এমনি কে কয়দিন ফাইট করবো বলো? সিস্টেমটা বুঝছো? সো যারা মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে এইচএসসি রাখতে হবে ফার্স্ট প্রায়োরিটি। এইচএসসি আমার গোল্ডেন লাগবে, কোনো কথা নেই। এবং তুমি মেডিকেলের মেজরিটি স্টুডেন্টই পাবা গোল্ডেন পাওয়া, হ্যাঁ 4 পয়েন্ট পাওয়া মানুষজন আছে, অবশ্যই আছে, বাট দ্যাটস এন এক্সেপশন। লুক অ্যাট দ্য মেজরিটি। ডিএমসির কয়জন 4 পয়েন্ট পাওয়া? কয়টা? অথবা 200 জনের মধ্যে 1 জন, 2 জন, 4 জন, বাকি 195 কি? সো তুমি কি 5 জনকে ফলো করবে না 195 কে ফলো করবে বলো? সো এইচএসসি ভালো মতো পড়বা, একাডেমিক পড়বা। হ্যাঁ, ম্যাথে আমি তোমাকে বলতেছি না যে ভাস্কো দা গামা হয়ে যাও, কেতাবের বই পড়ে, দাস এন্ড মুখার্জির বই পড়ো, আমি এটা বলতেছি না তো। ম্যাথ তুমি এইচএসসিতে প্লাস পাওয়ার জন্য পড়ো, বাংলা ইংলিশ সবগুলো প্লাস পাওয়ার জন্য পড়ো। বায়োলজি কেমিস্ট্রিতে তুমি এমন হও যে ভাইয়া আমার চেয়ে ভালো এই সাবজেক্ট কেউ পারবে না, চ্যালেঞ্জ। দ্যাট শুড বি ইয়োর মেন্টালিটি। এরপরে আসি, সেটা হলো আরেকটা বিষয় বলে রাখি, মার্কেটে অনেক বই আছে যেগুলো রিসেন্ট টাইমসে মেডিকেলের অনেক কোশ্চেন টিচাররা অনুশীলনী থেকে করতেছে। এখন আমি তোমাকে বলবো যে মেডিকেল কোশ্চেনের মানে কোশ্চেনিয়ার মেন্টালিটি, হ্যাঁ কোশ্চেনিয়ার মেন্টালিটি, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যারা কোশ্চেন করে তারা আসলে কিভাবে চিন্তা করে, বুঝছো? সেটা একটু বোঝার চেষ্টা করো। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন কোনো মেডিকেল স্টুডেন্ট করতেছে না, একজন প্রফেসর করতেছেন। প্রফেসর মানে উনি মেডিকেলের একজন ডাক্তার, অনেক বছর ধরে 10 ইয়ার্স 15 ইয়ার্স পরে উনি প্রফেসর হয়েছেন। উনি চেম্বার করে আসে তোমার কোশ্চেন করতে বসবে। ধরে নাও তোমার হাতে আমি তোমার বায়োলজি বই দিলাম, উনি কোশ্চেন করার জন্য কি মার্কেটে যায় কিউএনএ পাবলিকেশনের বই কিনবে? জীবনও না। কোনো গাইড কিনবে? জীবনও না। উনি যা বলবে আমাকে লেটেস্ট এডিশনের এই রাইটারের বইগুলা দিন, উনি তারপরে ওই রাইটার থেকে মার্ক করবে যে এটা কোশ্চেন, দেন হাতে লিখে উনি কোশ্চেনটা সাবমিট করবে। এরকম বেশ কিছু প্রফেসরেরা কোশ্চেন সাবমিট করেন, ওখান থেকে র্যান্ডমলি কিছু কোশ্চেন পিক হয়ে মেডিকেলের কোশ্চেন হয়। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, যে তুমি যদি মেডিকেলের একজন প্রফেসর হইতা, তুমি কোন ইনফরমেশন থেকে কোশ্চেন করতা? সবচেয়ে ইজি কোনটা তোমার জন্য? তুমি কি বসে বসে প্রসেস ডিজাইন করতে? তুমি তো অলরেডি একজন ডাক্তার, পাগল আছো অর্ধেক তুমি কাম করতে করতে। সো তুমি চুজ করতে বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, উদাহরণ, প্রকারভেদ, মিলে মিলে কি আসতেছে, ইম্পর্টেন্ট লাইন, সংখ্যাগত তথ্য মিলে না, এগুলাই মেডিকেলের কোশ্চেন না? তুমি যদি ম্যাথ কোড দিতে চাইতা, কোথা থেকে দিতা? বইয়ের উদাহরণ থেকে দিতা, অনুশীলনী থেকে দিতা। সবচেয়ে ভালো কি একটা চ্যাপ্টার শেষ করলাম, আরে এতগুলো এমসিকিউ দাও, তুমি তো একজন স্যার, তুমি টাকা দিতে আর এই এমসিকিউটা সুন্দর তো। সো বিভিন্ন রাইটারের অনুশীলনী পড়বা, এবং টিচারের একটা চ্যাপ্টার একটা পেজ ওপেন করে এই যে এরিয়া মার্কিং কিভাবে করে রে ভাই,
কিছু টিচার আমরা কিভাবে কোশ্চেন প্রেডিক্ট করতে পারি, এটা আসবে যে দেখে যে তুমি যদি হইতা, তুমি এখানে মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের জন্য 4টা অপশন বানাবা, রাইট? এখানে তো সুন্দর মতো উদাহরণ নেই, কতগুলো অপশন দেওয়া আছে রে ভাই, এখান থেকে 3টা দিবা, 4 নাম্বারটা তুমি বানাবে, এত সুন্দর কোশ্চেন বানানোর উপায়। সো তুমি উনার সাইকোলজিতে যায় বুঝো যে আমি যদি এই চ্যাপ্টারটা ধরতাম, আমি যদি পেজটা পড়তাম, আমি এখানকার কোন কোন জায়গা থেকে কোশ্চেন করতাম। আস্ক ইউরসেলফ দ্যাট, তাহলে তুমিও মেডিকেলের কোশ্চেন প্রেডিক্ট করতে পারবা। এরপরে আসি, সেটা হলো জিকেই ইস্যু, খুবই মেজর একটা ইস্যু। কারণ এতক্ষণ আমরা সাবজেক্টিভ প্রিপারেশনে ছিলাম, এখন আমি আমার আউট অফ সাবজেক্টে চলে যাচ্ছি। সো জিকের জন্য কি করব? জিকের মনে রাখবা সিলেবাস হলো আনলিমিটেড, এডিতে তুমি যত পড়বা এটা একটা হলো কুয়া, অসীম কুয়া, দুঃখের কুয়া, এটার কোনো তল নাই, যত ডুবতে থাকবা তত ডুবতেই থাকবা, কোনো আউটপুট হবে না। সো জিকের ক্ষেত্রে সাজেশন হলো যে হইতে পারে যে তুমি জিকে একদম লাস্ট মোমেন্টে খুব টানে পড়লা, দ্যাটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। এবং যারা ঢাকার মধ্যে পড়তে চাও, তোমাদের জিকে কিন্তু পজিশন আগায় দেয়, চান্স পাওয়াই হলো পিসিবি, জিকে আর হলো পজিশন আগায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে জিকের জন্য আমি বলবো ডেইলি 10 পেজ, এবং জিকে কিন্তু বিশাল বড় চ্যাপ্টার, বিশাল বড় সিলেবাস, মনে থাকবে না। সো তুমি যদি পুরো 2 বছর ধরে পড়ো, কিছু কিছু মনে থাকবে, অ্যাডমিশন টাইমে একবার রিভিশন দিবা, ভর্তি পরীক্ষার 7 দিন আগে আরেকবার রিভিশন দিবা, দ্যাটস ইট জিকে। ইংলিশ, এটা মনে রাখবা বাবা, একটা লাইন, ইংলিশে রুল পড়লা তো মোল্লা, প্র্যাকটিস। ইংলিশের জন্য তুমি একটা যে কোনো বই নাও, নিয়ে যত পারো এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। ইংলিশটাকে তুমি চিন্তা করতে পারো যে মেডিকেলের ম্যাথ, ইটস কাইন্ড অফ যে আমার ম্যাথ কি রুলস পড়ে হয়, ম্যাথ কি সূত্র জানলে ম্যাথ পারা যায় না, ম্যাথ করতে লাগে। সো ইংলিশ করতে লাগবে, ইংলিশ তুমি যত এমসিকিউ করবা তত বেটার। করতেছো, আটকে গেলা, চ্যাট জিপিটিকে জিগাইলা, অ্যান্সারটা আসলো, পাশে ব্যাখ্যাটা লিখে রাখলা, মানে নিয়ার অ্যাবাউট তুমি 3 থেকে 4 হাজার যদি ইংলিশে এমসিকিউ সলভ করে ফেলো 2 বছরে, তোমার ইংলিশ পার হয়ে যাবে। তোমার এই টোটাল 25-এর মধ্যে যদি মোটামুটি 16 প্লাস থাকে, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, ঠিক আছে? এখন আসি আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন আর বায়াস। সো আমরা সবচেয়ে কম যেটা পড়ি সেটা নিয়ে আগে কথা বলবো, সেটা নিয়ে আগে আমাকে জানতে হবে। সেটা হলো আমি সবচেয়ে কম কি পড়ি বাবা? ফিজিক্স পড়ি সবচেয়ে কম, রাইট? ফিজিক্সের মেডিকেলের কোশ্চেন, যদি ঢাবির মেডিকেলের কোশ্চেন হয় হলো 100, ফিজিক্সের মেডিকেলের কোশ্চেন হলো 20। কত বলছি? 50 বলিনি কিন্তু, 20 বলছি। অর্থাৎ ফিজিক্সের তারা প্রচুর পরিমাণে কোশ্চেন করবে থিওরিটিক্যাল। ভাইয়া ম্যাথ দেয় তো কিছু, যে ম্যাথ দিবে বাবাস, তুমি যদি এইচএসসি পার করে থাকো, ও ম্যাথ তুমি পারবা। কিন্তু এখানে একটা টেকনিক আছে। তুমি কি জানো, একটা মজার কথা জানো, যে যারা ঢাকা মেডিকেলে বা ঢাকা 4টে মেডিকেলে চান্স পায়, এলার প্রত্যেকটা ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, আনলেস মেডিকেলের রেজাল্ট ঢাকা ভার্সিটির আগে দিয়ে দিছে। যদি এই কেস না হয়, যদি এমন হয় যে ঢাবি আগে নিছে মেডিকেল পরে, তুমি দেখবা যে যারা এই ঢাকার 4টা মেডিকেলে আছে, যারা ডিএমসিতে আছে, প্রত্যেকে মেডিকেলে ঢাকা ভার্সিটিতে টপ নচ রেজাল্ট করে ফেলছে। হাউজ দ্যাট? অর্থাৎ তারা প্রত্যেকে একটা ব্যাকআপ প্ল্যান রাখছে। বলো দেখি যে একটা কোটিপতির পোলা ব্যবসা এত ভালো করে কেন? কারণ ওই রিস্ক নিয়ে খেলতে পারে, ওই যা ইচ্ছাতে ব্যবসায়িক ডিসিশন নিতে পারে, কারণ ওই জানে যে আমার 30 লাখ ফুইটা গেলে আমার বাপ আছে টাকা দিবে। আর এক গরিব ঘরের সন্তান একটা ব্যবসা শুরু করার 1 কোটি বার ভাবে যে ভাই এই ভিটাটা পুরা পরিবারের সম্পত্তি, এই ভিটা যদি কোনো কারণে হারায়, এই ব্যবসা যদি ফেল করে, আমার পুরো পরিবার রাস্তায় বসে যাবে। ঠিক তেমনই যদি কেউ ভার্সিটি ইউনিটের প্ল্যানটা ব্যাকআপ হিসাবে নেয়, তার ফিজিক্সে জীবনে থামবে না মেডিকেলে, সে মেডিকেলের ফিজিক্স মানে খাল করে দিয়ে চলে আসবে, কোনো ম্যাথ তার আটকাবে না। প্লাস তার একটা ব্যাকআপ রেডি থাকলো, কারণ মেডিকেলের সিট কয়টা রে ভাই? 4000, বাকি সব কদে পড়বে ভার্সিটি ইউনিট। সো আমার যে ম্যাথ না পড়া, অর্থাৎ মেডিকেল অনেক স্টুডেন্ট আমরা পাই, মেডিকেলে চান্স না পাই, কোথাও পাচ্ছে না কেন? কারণ ম্যাথ পড়া নেই। তুই বাপ তলায় তলায় ভার্সিটি ইউনিট প্রিপারেশনটা নেই। তুমি কি জানো আমার একাডেমিকটা অ্যাডমিশন করছে, ডে 1 থেকে ভার্সিটি ইউনিটের ক্লাস দেওয়া আছে, ভার্সিটি ঢাবির কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে, একটা করছো। এই একটা করলে মেডিকেলের ফিজিক্স শেষ, তোমার এইচএসসি এমসিকিউ শেষ, সব শেষ, এবং ব্যাকআপ তৈরি হয়ে গেল 30টা। ঠিক আছে? সো ফিজিক্স গেল হলো থিওরিটিক্যাল এবং হালকা ম্যাথ, অর্থাৎ এটির জন্য অত কঠিন ম্যাথ করা লাগবে না, এটির জন্য লাইভ ক্লাস করার কোনো যুক্তি নাই। তারপর আসলো ভাইয়া আমাদের কেমিস্ট্রি হলো হাজারি স্যার রের থিওরি, হাজারি স্যারের থিওরির বাইরে কোনো কোশ্চেন হবে না। মানে আমি আসলে কেমিস্ট্রির কোশ্চেনটার লেভেলটা তোমাকে বুঝাই। পানির নিচের কোন পিএইচটি হলে পানিটিকে বলা হয় যে মোটামুটি ভালো, মানে হোয়াট দা, পানির বিওডির মান কত হইলে পানিটাকে বলা যায় মোটামুটি ভালো। এটা ডিরেক্ট একটা হাজারি স্যারের ছক আছে বস, এটা আমার 18 সালে আসছিল। সো এই টাইপের কোশ্চেন তারা করবে কেমিস্ট্রির জন্য। ঠিক আছে? কেমিস্ট্রি ইজ থিওরিটিক্যাল কোশ্চেন, সব থিওরিটিক্যাল কোশ্চেন।
বায়োলজি মনে রাখতে হবে, বায়োলজির ক্ষেত্রে বায়োলজির সেকেন্ড পেপারে বেশি ফোকাস দিবা, স্পেসিফিক্যালি হিউম্যান বডি চ্যাপ্টারগুলোতে। স্টিল হিউম্যান বডি সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট না, যেমন হিউম্যান বডির রিপ্রোডাকশন থেকে বেশি কোশ্চেন আসে না, প্রতিরক্ষা থেকে বেশি কোশ্চেন আসে না, প্রাণীর আচরণ থেকে বেশি কোশ্চেন আসে না, ঠিক আছে? বা তারপর হলো কোন জায়গাগুলো থেকে আসে সেগুলো জানবা, সেগুলো বেশি করে পড়বা, বেশি করে মনে রাখার চেষ্টা করবা, সেগুলোতে তুমি এক্সট্রা এটা 2-4টা পড়ো, সমস্যা নাই। বায়োলজি ফার্স্ট পার্ট ইম্পর্টেন্ট, বাট হাসান স্যার ইজ মোর দেন ইনাফ, এর বাইরে কোশ্চেন আসে না, ঠিক আছে? এটা গেল বায়োলজি। এবং মনে রাখতে হবে বায়োলজি ইজ অল অ্যাবাউট মুখস্থ। তুমি চাইলে এখানে, হ্যাঁ, তুমি তোমার পড়াটাকে ইন্টারেস্ট, যেহেতু তোমাকে অনেক পড়তে হবে বায়োলজি, তুমি তোমার পড়াটাকে ইন্টারেস্টিং করার জন্য চাইলে স্লাইড দেখতে পারো, অ্যানিমেশন দেখতে পারো, মাইক্রোস্কোপে দেখতে পারো, ইন্টারনেটে বিভিন্ন ভিডিওস দেখতে পারো, জাস্ট ইন্টারেস্টিং করার জন্য। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে জিনিসটা তোমার ব্রেনকে কম্পেল করবে পড়া মনে রাখার জন্য, হ্যাঁ এই জিনিসগুলো হেল্প করবে। অ্যানিমেশন দেখা, স্লাইড দেখা, স্পেসিমেন দেখা, গুড, হেল্প করে ব্রেনকে। একটা গুড মেমোরি, একটা ফটোগ্রাফিক মেমোরি কি, মাঝে মধ্যে মনে হয় না যে এই ছবিটা দেখছি, আচ্ছা এখানে ছিল এটা 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 এটা, এই জায়গাটা রং ছিল লাল, এই জায়গাটা ছিল নীল, এই জিনিসটা তখন ঘটে ব্রেনের মধ্যে। সো ফটোগ্রাফিক মেমোরির জন্য এটা ইম্পর্টেন্ট। বাট যেই জিনিসটা তোমার ব্রেনকে অনেক ইনফরমেশন মনে রাখতে হেল্প করবে, দ্যাট ইজ র ফাকিং মুখস্থ, ঠিক আছে? জিকে এর কথা তো বলছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা আমি বললাম। এখন আসি অ্যাকুরেসি ইস্যু নিয়ে একটু কথাবার্তা বলি। মেডিকেল ভর্তি পরীক্ষায় মাইনাস মার্কিং আছে এবং প্রচুর মানুষজন তোমরা মাইনাস মার্কিং এর জন্য মার খাবা। অর্থাৎ তুমি অনেক পড়ছো কিন্তু পাই দিবাই পরীক্ষার হলে মানসিক চাপের কারণে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন তুমি একটা সেন্টারে ঢুকবা, 3000 গার্ডিয়ান, 4000 স্টুডেন্ট দেখে ভাইয়া যে কারো ফাটে চলে আসে, এবং 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হয়, আরও মাথা ফাটা যায়। ফলশ্রুতিতে অ্যাকুরেসি রেট কমে যায়। অর্থাৎ আমি যদি 100টা দাগাই, 60টা হয়, ধরে না 100টার মধ্যে আমি 80টা দাগাইছি, 60টা হয় 20টা ভুল যায়, আমার অ্যাকুরেসি রেট অনেক কম। 20টা ভুল দাগাইছি মানে কি, প্রতি এমসিকিউ ভুল দাগানোর জন্য -1.25, নট 1.25, 0.25 করে মাইনাস। তো চিন্তা করো কত মার্ক কাটা যায়, 20টার জন্য আমার হলো 5 মার্ক কাটা চলে গেল। আর 0.25-এ একটা মেডিকেল ছুটে যায়, একটা সিট ছুটে যায়, বুঝতে 5 কাটা গেলে কি হবে? সো এই অ্যাকুরেসি রেটটা কিভাবে বাড়াবো বলো দেখি। ধরে নাও তুমি ছবি আর্ট করো, ছবি আর্ট করা তো একটা অ্যাকুরেসির ব্যাপার, রাইট? খুব সুন্দর করতে হয়, লাইন্স মিলাইতে হয়। এটা কিভাবে ছবি আর্ট করতে কিভাবে বেটার হবা? বারবার আর্ট করলে। তাহলে অ্যাকুরেসি রেট কেমনে বাড়াবো? উত্তরটা জানো অলরেডি, বারবার এক্সাম দিলে। অর্থাৎ কোর্স কিনছো, বই কিনছো, যা করছো, এক্সাম দাও। এক্সাম দিয়ে ট্র্যাক করা শুরু করো যে আমি কোন পেসটা বের করতে, যে কত দ্রুত দাগালে ঠিক থাকে, কি টাইপের কোশ্চেন আমার রিস্ক নেওয়া উচিত, কি টাইপের কোশ্চেন রিস্ক নেওয়া উচিত না। এবং এইটাও জানা খুব জরুরি, কি আমি দাগাবো কি আমি দাগাবো না। অনেকে আছে সব দাগাইতে হবে, আরে ভাই দাগাবোই না, আমি 84টা দাগালাম, 80টা হয়েছে, আমি তো চান্স পাই গেছি অলরেডি, চিন্তা কোথায়? সো অ্যাকুরেসি নিয়ে আমাদেরকে সেপারেটলি কাজ করতে হবে। এবং অ্যাকুরেসি তখনই আসে যখন আমি প্রচুর এক্সামস দেই। তোমরা কিন্তু এক্সামস দাও না, এই কারণে তোমাদের অ্যাকুরেসি রেট ভেরি লো। অনেক পারো কিন্তু প্রতিবার মাইনাস খেয়ে রেজাল্টটা খারাপ চলে আসে। এরপর আসো, অন্য কোনো ভর্তি পরীক্ষার জন্য এই সাপোর্ট সিস্টেমটা লাগে না, কিন্তু মেডিকেল যেহেতু একটা চাকরি চুজ করতেছি, আমি একটা জব, সেক্ষেত্রে যদি আমার মেডিকেলের একজন ভাইয়া আমাকে আসে পড়ায়, এটা খুব বেনিফিশিয়াল। আমার ক্ষেত্রে রাশেদ ভাইয়া পড়াইছে, আমার ভাইকেও রাশেদ ভাইয়া পড়াইছে, আরও এরকম আমার অনেক টিচার যারা বন্ধুরা মেডিকেলে চান্স পেয়েছে, তাদের প্রত্যেকেই দেখবা মেডিকেলের কোনো না কোনো ভাইয়ার সাথে সে কানেক্টেড ছিল। এবং ইফ ইউ আর কম্পিটেন্ট ইনাফ, তোমার যদি টাকা থাকে, তুমি মেডিকেলের একজন ভাইয়া শুরু থেকেই নাও, বায়োলজি পড়াবে তোমাকে এবং মেডিকেল টাইমে মেডিকেল জিনিস পড়াবে। সত্য কথা হলো যে এখানে আসলে খুব বেশি টেকনিক্স নাই, কিন্তু ব্রেন এত ইনফরমেশন মনে রাখতে যায়, ব্রেন আসলে চাপে পড়ে যাবে। তুমি আমার বোর্ডটার দিকে তাকাও, অনেকক্ষণ তো যাবত কথা আমরা বলছি, অনেক কিছু কিন্তু ভুলে যাবা এরপরে, হ্যাঁ? সো যখন একজন ভাইয়া থাকে তাকে অনেক কোশ্চেন করা যায়, বুলশিট কোশ্চেন হলো, ভাইয়া ভালো লাগতেছে না, ভাইয়া মনে থাকতেছে না, এটা আপনি কি করছিলেন, আপনার বেলায় কি হয়েছে, তার স্টোরিগুলো অ্যাকচুয়ালি তোমার ব্রেনকে একটু সুথ করে। ব্রেনের বেশ কিছু কোশ্চেন্স, বেশ কিছু কনফিউশনস, যেগুলো হয়তো স্টাডি রিলেটেডও না, সেগুলো অ্যাকচুয়ালি বেটার করে। সো একজন ভালো মেন্টর খোঁজার চেষ্টা করিও, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট। আর নাইলে মেন্টর তো আমরা আছি, আমাদের কোর্সে মেডিকেলের প্রচুর পোলাপান ক্লাস নিচ্ছে, যারা বায়োলজির ক্লাস সবগুলোই বুয়েট, ডিএমসি অথবা এসএসএমসি এগুলোর মানুষজনই নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো মেডিকেল ইজ এ রিপিটেড ম্যারাথন। এটা একটা ম্যারাথন, কিন্তু প্রথমে 2 বছর পড়বা, তারপর 3 মাস পড়বা, কিন্তু এটা একটা রিপিটেড ম্যারাথন। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা চান্স পায়, তারা মিনিমাম তার নিজের বইটা 2 বার থেকে 3 বার শেষ করে, এটা ভর্তি পরীক্ষা বসার আগে। এমনও মানুষজন আছে যারা একাডেমিক লাইফে বইটা 2 বার শেষ করে, দেন অ্যাডমিশন টাইমে বইটা 2 বার শেষ করে আবার। কিন্তু মেজরিটি তোমাকে কি শেখানো হয়েছে? একাডেমিক লাইফে 2 বছরে একবার শেষ করবা, অ্যাডমিশন লাইফে 3 মাসে একবার শেষ করবা। এটা হলো সুইসাইড। ইট ডাজন্ট ওয়ার্ক ফর এভরিওয়ান, স্পেসিফিক্যালি যাদের মেমোরি দুর্বল। সো ইটস এ রিপিটেড ম্যারাথন। ম্যারাথন একবার ধীরে 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 যা শেষ করবা, আবার আসবা, আবার যাবা। অর্থাৎ বই যতবার শেষ করার দিকে ফোকাস করতে পারো করো।
তোমার যদি আমার কথা বিলিভ না হয়, আমি তোমাকে জাস্ট সিম্পল একটা অ্যাসাইনমেন্ট দিই। তুমি আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স কিনে তুমি এই যে বইটা অর্ডার করে তুমি সিম্পলি বইটা 2 বার শেষ করবা। কয়বার? 2 বার। এবং যত তাড়াতাড়ি পারো, অত ডেপথে যাওয়ার দরকার নেই। 2 বার ঠাড়া মুখস্থ করার চেষ্টা করবা। একবার প্রথমবার তুমি এক্সাম দিবা বইয়ের উপরে, তুমি দেখবা তোমার নাম্বার আসছে 40 বা 50, 30ও আসতে পারে। সেকেন্ড টাইম এক্সাম দিবা, আমি তোমাকে লিখে দিচ্ছি ইনশাল্লাহ তোমার নাম্বার 60-এর উপরে যাবে, লিখে দিচ্ছি। থার্ড টাইম যাওয়া 70-এর উপরে যাবে, ফোর্থ টাইম যাওয়া 80-এর উপরে যাবে। সিম্পল হিসাব হলো রিপিটেশন গেম। লাস্ট বাট নট লিস্ট, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আমার মেমোরির উপর হাইলি ডিপেন্ডেন্ট, এখন আমাকে আমার লাইফস্টাইলের মধ্যেও কিন্তু মেমোরির পার্ট আছে। তুমি কি এটা জানো? যে তুমি ধরে নাও, উদাহরণস্বরূপ বুঝায় বলি, ধরে নাও আমরা দৌড় প্রতিযোগিতা দিব, ঠিক আছে? দৌড়ের জন্য আমার কি লাগবে? দম লাগবে, শক্তি লাগবে। তা আমি প্রতিদিন প্রচুর দৌড়াদৌড়ি করি, প্র্যাকটিস করি, তারপরে আমি বিড়ি খাই, মদ খাই, ঘুমাই না, রাতে খাবারও খাই না, ঠিক মতো প্রোটিন খাই না, কই থেকে এনার্জি পাবো? অর্থাৎ লাইফস্টাইলটাও মেমোরির পার্ট। এখন তাহলে মেমোরির লাইফস্টাইল কি কি? ফার্স্ট অফ অল ডিজিটাল স্ক্রিন, ডিজিটাল অ্যাডিকশন। তুমি কি জানো যে তুমি যত পরিমাণে ফোন চালাও, ফোনের মধ্যে স্ক্রল করো, ডোপামিন দিয়ে ব্রেন ফ্রাই করো, এটা তোমার মেমোরি কমায়? তুমি কি জানতা? না জানলে আজকে জানো। অর্থাৎ তোমাকে স্ক্রিন টাইম কমাইতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো স্লিপ। আমি বলতেছি না যে একেবারে দিনে 12 ঘন্টা ঘুমাও, বাট দিনে 6 থেকে 7 ঘন্টা তুমি কি ঘুমাচ্ছ, নাকি তুমি সারা রাত জাগে জাগে ফোন চালাচ্ছ? তৃতীয়, সেটা হলো এক্সারসাইজ। তুমি মনে রাখবা, এক্সারসাইজ মানে জিম করা না, যে কোনো প্রকার ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা তোমার মেমোরিকে বুস্ট করে। তুমি করো, সারাদিন ফোনের মধ্যে, বাড়ির মধ্যে বইয়া থাকো। তারপর হলো গুড হেলদি ফুড, যেমন বিভিন্ন প্রকার বাদাম, চকলেট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার, ভিটামিন বি, ভিটামিন ডি, এই জিনিসগুলো ব্রেনের রেগুলার ফাংশনসের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তুমি কি খাও? তুমি খাও বার্গার আর পিৎজা। বার্গার আর পিৎজা মাঝে মধ্যে খাওয়া ঠিক আছে, এটি যখন তোমার রেগুলার লাইফস্টাইলে ফাস্টফুড ঢুকে যায়, তোমার মেমোরি ফাক্ট হবেই। এরপরে হলো স্ট্রেস। তুমি তোমার রেগুলার লাইফে যত পরিমাণে বিভিন্ন রকম টক্সিক মানুষজন, এই করবো ওই করবো, 14 ভরি মানুষজন রাখছো ভাইয়া, এই 14 ভরি স্ট্রেস তোমার মেমোরিকে হার্ট করে। সো তোমার লাইফস্টাইলটা হইতে হবে একদম সাউন্ড, সুন্দর। চান্স পাওয়ার পরে তুমি যা করো করো, কিন্তু তার আগে তোমার লাইফস্টাইলটা গুছাইতে হবে। নাহলে আমি যত পড়া দিলাম, রাইতে ঘুমাই না, সারাদিন বয়া ফোন চালাই, এদিকে মনে করো লাইফের মধ্যে 1000টা স্ট্রেস বান্ধে রাখছি, তারপরে খাইও না ঠিক মতো, জীবনে পড়া মনে থাকবে না। সো এইটা হলো আরেকটা ভিভিআই পয়েন্ট। এই পয়েন্টগুলো একটু ফিক্স করিও, দেখবা আউটপুট পাবা। কারণ তোমার বডিও, যতই আমরা শক্তি বলি, তুমি মেশিন না, তুমি ইনভিনসিবল না। কন্টিনিউয়াস খারাপ লাইফস্টাইল তোমার ব্রেনে ইফেক্ট ফেলবে, এবং সেই ইফেক্টটা তোমার খাতার মধ্যে রিফ্লেক্টেড হবে। সো এই ছিল আমাদের কিভাবে একটা মেডিকেলের ব্রেন তৈরি করতে হয়। আশা করি জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবা, এবং মেডিকেলের যারা বই নিতে চাও অবশ্যই আনাস ভাইয়ারটা নিও, বাংলাদেশের 1 নম্বর কোর্স একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা নিও। কারণ মনে রাখতে হবে, আমি কোর্সটা ডিজাইন করছি, আই নো হোয়াট আই এম ডুইং। বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ সাদা পূরণের স্বপ্ন সবার পূরণ হোক। টাটা।